ভিলাইয়ের সকাল সবসময় ধোঁয়ার মাধ্যমে শুরু হয়। ইস্পাত কারখানার সাইরেন যখন বাজে, তখন মনে হয় যেন পুরো শহরটাকে কোনো এক অদৃশ্য চুল্লিতে ছুড়ে দেওয়া হয়েছে। বাতাসে লোহার গন্ধ ভেসে বেড়ায়, তিতকুটে, ভারী আর ক্লান্ত। গেটের বাইরে শ্রমিকদের লাইন পড়তে শুরু করে। হেলমেটগুলো চকচক করে, পরিচয়পত্র ঝোলে আর বাসগুলো একের পর এক মানুষকে গিলে নিতে থাকে। এই শহর থামে না। এখানে মানুষও মেশিনের মতো চলে, সময়ে, চুপচাপ, কোনো প্রশ্ন ছাড়াই। কিন্তু সেই রাস্তার ধারে, সেই গতির নিচেই এক লোক বসেছিল। সে ফুটপাথের ধারে এক বন্ধ দোকানের শাটারের সাথে হেলান দিয়ে বসে পড়ল। শাটারে একটা মোটা তালা ঝুলছিল, যেন সেটিও কোনো ভালো সময়ের অপেক্ষায় বন্ধ হয়ে পড়ে আছে। সার্থকের বয়স ছিল ২৪ বছর, কিন্তু তার মুখটা বয়সের তুলনায় অনেক বেশি ক্লান্ত দেখাত। চোখের নিচে গভীর কালো দাগ ছিল, ঠোঁট ছিল শুকনো আর ফাটা। জামাকাপড় ছেঁড়া না হলেও এতটাই পুরনো আর জীর্ণ ছিল যে দেখলেই বোঝা যেত সেগুলো বদলানোর কোনো উপায় তার নেই। তার ভেতরে এক অদ্ভুত দ্বিধা ছিল, মানুষের সাথে নজর মেলানোর বা নিজেকে দেখার। সে ভিক্ষা চাইছিল না, কারণ ভিক্ষা চাওয়া মানে কেবল হাত পাতা নয়, সেটা ভেতর থেকে হার মেনে নেওয়ার মতো। আর সে নিজেকে এখনো পুরোপুরি হেরে যাওয়া বলে মেনে নিতে প্রস্তুত ছিল না। শহর আপন গতিতে চলছিল, প্রত্যেকে কোথাও না কোথাও যাচ্ছিল। কেবল সার্থকই ছিল সেই যে এই স্রোতের বাইরে বসেছিল। লোকজন তার সামনে দিয়ে যাতায়াত করছিল, কিন্তু কারোর নজর স্থির হল না। কেউ মোবাইলে ডুবেছিল, কেউ অফিসের তাড়াহুড়োয়, আবার কেউ নিজের জীবনের বোঝা বয়ে বেড়াতে ব্যস্ত। তার কারো প্রতি কোনো অভিযোগ ছিল না। সে জানত প্রত্যেকেই নিজের লড়াই লড়ছে, কিন্তু এই উপলব্ধি তার খিদে কমাতে পারছিল না। কিছুক্ষণ পর বসে থাকাও কঠিন হয়ে পড়ল। শরীর অবশ হয়ে আসছিল। সে ভাবল, যদি দাঁড়িয়ে কোনো গাড়ির কাছে গিয়ে কারো কাছে জল বা একটু খাবার চায়, তাহলে হয়তো পরিস্থিতি সামলানো যাবে। এই চিন্তা করতেও তার লজ্জা হচ্ছিল। তবুও সে নিজেকে টেনে তুলল। শাটারের সাহায্য নিয়ে সে দাঁড়াল। পায়ে হালকা কম্পন ছিল, যা সে উপেক্ষা করার চেষ্টা করল। সে দুপা চলল। তৃতীয় পদক্ষেপে হঠাৎ মাথা ঘুরতে লাগল। চোখের সামনে রোদের তেজ বেড়ে গেল। তারপর সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগল। সে রাস্তার ধারে দাঁড়ানো গাড়িগুলোর দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হল সে কাউকে কিছু বলতে পারবে, কিন্তু শব্দগুলো গলা দিয়ে বেরোল না। তার হাতটা হালকা উঠল, যেন সাহায্য চাইছে। আর ঠিক সেই মুহূর্তে তার হাঁটু জবাব দিয়ে দিল। শরীর যেন সাফ মানা করে দিল। সে টলমল করে ফুটপাথের কাছেই মাটিতে পড়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশের আওয়াজ যেন থমকে গেল। তারপর হঠাৎ শোরগোল শুরু হল। ভিড় জমতে লাগল। কেউ জল আনতে বলল, কেউ ঝুঁকে তার নিঃশ্বাস দেখল, কেউ দূর থেকে আন্দাজ করল হয়তো নেশা করেছে, আবার কেউ বলল দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত। ভিড় ছিল, কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ ছিল না। সার্থক কিছু পরিষ্কার বুঝতে পারছিল না। তার শুধু এই অনুভূতিটুকুই ছিল যে সে পড়ে গিয়েছে, আর এই পড়ে যাওয়ায় তার নিজের কোনো ইচ্ছে ছিল না। সেই রাস্তার কিছু দূরে ট্রাফিক সিগন্যালে গাড়ির লাইন লেগেছিল। তাদেরই একটি গাড়ির পেছনের সিটে সানভি বসেছিল। জানলা দিয়ে বাইরে তাকাতেই তার নজর সেই ভিড়ের ওপর পড়ল। সে মন দিয়ে দেখল, মাটিতে পড়ে থাকা এক যুবক। লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। ড্রাইভার এগোতে যাচ্ছিল, কিন্তু সানভি গাড়ি থামিয়ে দিল। সে বাইরে নামল। রাস্তার গরম আর ধোঁয়ার গন্ধ তাকে ঘিরে ধরল। কাছে গিয়ে দেখল ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, শরীর শিথিল। বেশি দেরি না করে তাকে গাড়িতে তোলা হলো এবং কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করলেন, ব্লাড প্রেশার আর পালস দেখলেন। ডাক্তার জানালেন যে অবস্থা গুরুতর নয়, কিন্তু শরীর খুব দুর্বল। মনে হচ্ছে বেশ কয়েকদিন খাবার জোটেনি, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছে। ডাক্তার বললেন আজ রাতটা হাসপাতালে থাকা জরুরি, যাতে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে। প্রায় ১ ঘন্টা পর সার্থকের জ্ঞান ফিরল। ততক্ষণ সানভি চেয়ারে চুপচাপ বসেছিল। যখন সার্থক চোখ মেলল, সে সাদা দেওয়াল আর ছাদের উপর ঘুরতে থাকা পাখা দেখতে পেল। কিছুক্ষণ পর তার নজর সানভির ওপর পড়ল। সে বুঝতে পারছিল না এইসব কিভাবে হলো। ডাক্তার জানালেন এখন অবস্থা স্থিতিশীল। সানভি হাসপাতালের ফি আর ওষুধের খরচ মিটিয়ে দিল। সে সার্থককে কিছু জিজ্ঞেস করল না। যাওয়ার সময় শুধু বলল সে যেন বিশ্রাম নেয়। সানভি সকালে আবার আসবে, আর তার কোনো চিন্তার দরকার নেই। রাতটা সার্থক হাসপাতালের বিছানায় অস্থিরতায় কাটাল। শরীর কিছুটা সামলে উঠলেও মনে এক নতুন চিন্তা বাসা বাঁধল। টাকার চিন্তা তাকে ভাবাতে লাগল যে সে কারো কাছে ঋণী হয়ে গিয়েছে। যদি তার কাছে টাকা থাকত, তবে আজ তার এই দশা হতো না। এই চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সকালে সানভি এলো। তাকে দেখেই সার্থকের বাঁধ ভেঙে গেল। সে বলল যে সে সানভির কাছে ঋণী হয়ে গিয়েছে,
এবং সে জানে না এই টাকা কিভাবে শোধ করবে। তার গলায় লজ্জা আর অসহায়ত্ব ছিল। বলতে বলতে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে মাথা নিচু করে চুপচাপ কাঁদতে থাকল। সানভি তাকে থামালো, শুধু বলল যে এখন টাকার কথা হবে না, আগে খাবার দরকার। হাসপাতাল থেকে বেরোনোর সময় সার্থকের পা আগের মতো আর টলছিল না। শরীরে কিছুটা শক্তি ফিরে এসেছিল। সে বারবার এটাই ভাবছিল যে তার সাথে চলতে থাকা এই মেয়েটি তার কাছে কি চায়। জীবন তাকে অনেক আগেই শিখিয়ে দিয়েছিল যে এই পৃথিবীতে বিনা কারণে কেউ কারো জন্য কিছু করে না। তাই যখন সানভি তাকে বলল, আগে খাবার খাও, কথা পরে হবে, তখন এই কথাটা তার কাছে স্বস্তির চেয়ে বেশি ভয়ের মতো মনে হল। তারা কাছের একটি সাধারণ ধাবায় থামল। কোনো বড় হোটেল বা জাঁকজমক ছিল না। সানভি বসার ইশারা করল। সার্থক চেয়ারে বসে পড়ল। চারপাশের মানুষের নজর তাকে ভয় দেখাচ্ছিল না, বরং নিজের ভেতরে উঠতে থাকা প্রশ্নগুলো তাকে অস্থির করছিল। খাবার সামনে এলো। গরম রুটি, সাধারণ ডাল আর অল্প সবজি। রোজকার সাধারণ খাবার, যা মানুষ না ভেবেই খেয়ে নেয়। কিন্তু সার্থকের জন্য এটি কোনো উৎসবের চেয়ে কম ছিল না। তবুও সে হাত বাড়াল না। কিছুক্ষণ সে শুধু প্লেটের দিকে তাকিয়ে রইল। সানভি কিছু বলল না। সে শুধু প্লেটটা সার্থকের দিকে এগিয়ে দিল আর নিজে চুপচাপ সামনে বসে রইল। প্রথম গ্রাস মুখে দিতেই সে বুঝতে পারল তার শরীর কতটা রিক্ত ছিল। সে ধীরে ধীরে খেতে শুরু করল। খাওয়ার সময় তার চোখ বারবার নিচু হয়ে যাচ্ছিল। এই নত হওয়া খিদের জন্য নয়, বরং লজ্জার জন্য। যখন পেট কিছুটা ভরতে শুরু করল, তার ভেতরে সেই কাঠিন্য শিথিল হতে লাগল, যা অনেক দিন ধরে তাকে ভেতর থেকে বেঁধে রেখেছিল। খাবার শেষ হওয়ার পরেও সে কিছুক্ষণ চেয়ারে বসে রইল। প্লেট খালি ছিল, পেটও কিছুটা ভরা ছিল, তবুও ভেতরে এক শূন্যতা রয়ে গিয়েছিল। কিন্তু তারা যে কোনায় বসেছিল, সেখানে এক অন্য রকম শান্তি ছিল, সেই সব না বলা কথার বোঝা নিয়ে, যা এখনও বলা হয়নি। সার্থক অনেকক্ষণ চুপ করে বসে রইল। সে মনের ভেতর এমন এক দরজার সামনে দাঁড়িয়েছিল, যা খোলার আগে সে নিশ্চিত হতে চাইছিল যে সামনে বসে থাকা মানুষটি সত্যিই তার সত্য শুনতে পারবে কিনা। তখনই সানভি সার্থককে জিজ্ঞেস করল, তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছালে? সার্থক সানভির দিকে তাকালো এবং দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে সে নিজের গল্প বলতে শুরু করল। সে জানালো যে সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল, মেকানিক্যাল ব্রাঞ্চে ৩য় বর্ষ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে এই শহরেরই কোনো বড় প্ল্যান্টে কাজ করা এবং নিজের পায়ে দাঁড়ানো। সে শুধু চেয়েছিল নিজের খরচ নিজে চালাতে এবং কারও ওপর বোঝা না হতে। সে তার বাবা প্রবীণ শর্মার কথা উল্লেখ করল। সাধারণ মানুষ, খুব একটা শিক্ষিত নন, কিন্তু সরল ও সৎ। তিনি কখনো সার্থকের পড়াশোনার সরাসরি বিরোধিতা করেননি, কিন্তু বাড়ির ভেতরে হতে থাকা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতাও তার ছিল না। সার্থকের নিজের মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। মায়ের স্মৃতি ঝাপসা হলেও তার অভাব সব সময় সার্থকের মনে থেকে গিয়েছিল। কয়েক বছর পর বাবা দ্বিতীয় বিয়ে করলেন। শুরুতে সংসার স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু সার্থকের পড়াশোনা যত এগোলো আর খরচ বাড়ল, বাড়ির পরিবেশ পাল্টাতে শুরু করল। কলেজের মাইনে, বইপত্র আর প্রয়োজনীয়তাগুলো বোঝা হিসেবে দেখা হতে লাগল। ধীরে ধীরে তাকে এটা বোঝানো হতে লাগল যে তার পড়াশোনা কোনো আশা নয়, বরং অতিরিক্ত বোঝা। সার্থক জানালো যে সে খরচ কমানোর আপ্রাণ চেষ্টা করেছিল। টিউশন পড়ানো, ছোটখাটো চাকরি করা, রাত জেগে কাজ করা, সবই সে করেছিল, কিন্তু তার পরিশ্রম কখনো পর্যাপ্ত বলে গণ্য হয়নি। সময়ের সাথে সাথে তার জন্য একটি শব্দ ব্যবহার করা হতে লাগল, বোঝা। একদিন যখন তার বাবা কাজে গিয়েছিলেন, তাকে বলা হলো যে সে এখন বড় হয়ে গিয়েছে এবং তার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। সে শুধু এটুকুই চেয়েছিল যে তাকে পড়াশোনা শেষ করতে দেওয়া হোক। সেদিনই তার কাছ থেকে সব কাগজপত্র চাওয়া হলো, মার্কশিট, সার্টিফিকেট, কলেজ সংক্রান্ত নথি। সে বিনা সন্দেহে সব দিয়ে দিল। বিকেলে বাড়ির উঠোনে আগুন জ্বালানো হলো। একে একে তার সমস্ত কাগজপত্র সেই আগুনে ছুড়ে দেওয়া হলো। তার ডিগ্রি, তার পরিচয়, তার স্বপ্নের প্রমাণ, সবকিছু। আমার বাবাও কিছু করলেন না, আটকালেন না, কিচ্ছু বললেন না। সেই দিনই সে বুঝে গিয়েছিল যে বাড়ি কেবল দেওয়াল দিয়ে তৈরি হয় না, বাড়ি হলো সেই জায়গা যেখানে স্বপ্নের রক্ষা করা হয়। সেই রাতে সে বাড়ি ছেড়ে বেরিয়ে এলো। একটা ছোট ব্যাগে 2 জোড়া জামাকাপড় আর সামান্য কিছু টাকা ছিল। কলেজ সেখানেই শেষ হয়ে গেল। কয়েকদিন সে ইতিউতি ঘুরে বেড়াল, কাজ খুঁজতে থাকল, আর তারপর ধীরে ধীরে রাস্তা তার পৃথিবী হয়ে গেল। সানভি অনেকক্ষণ চুপ করে রইল। সার্থক জানালো যে সে কারো কাছে সাহায্য চায়নি, কারণ সাহায্য আর ভিক্ষার মাঝের রেখাটা খুব পাতলা। তাকে আগেই বোঝা বলা হয়েছিল, তাই সে নিজেকে আর কারো সামনে ছোট করতে চায়নি।
সে দুর্বল ছিল না, শুধু খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এই কথাটি সানভীর মনের গভীরে নাড়া দিল। তার মনে হল এই ক্লান্তি সে নিজেও মনের ভেতরে বয়ে বেড়াচ্ছে। তফাৎ শুধু এই যে সানভীর ক্লান্তি বন্ধ ঘরে লুকিয়ে থাকত, আর সার্থকের ক্লান্তি রাস্তায় খোলা পড়েছিল। সানভী বলল যে সে একা নয়, এটি কোনো সান্ত্বনা নয়, বরং একটি প্রস্তাব ছিল। সে বলল, যদি সার্থক চায় তবে সে সানভীর সাথে চলতে পারে, অন্তত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে সামলে নিচ্ছে। সার্থক দ্বিধার সাথে মানা করল। সানভী শান্ত স্বরে বলল যে এটি দয়া নয়, বরং সহমর্মিতা, আর তার নিজেরও এই সঙ্গের প্রয়োজন আছে। প্রথমবার সানভী স্বীকার করল যে সে নিজেও একা। ভিলাইয়ের রাস্তা থেকে বেরিয়ে সানভীর বাড়ি যেন কোনো এক অন্য জগতেই দাঁড়িয়েছিল। উঁচু দেওয়াল, ভারী লোহার ফটক, আর তার ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা। সার্থক যখন প্রথমবার সেই বাড়িতে পা রাখছিল, তার মনে এক দ্বিধা কাজ করছিল। তার মনে হচ্ছিল সে এমন এক সংসারে চলে এসেছে যেখানে সবকিছুই তার যোগ্যতার চেয়ে বড়। ঘর, আসবাবপত্র, সিঁড়ি, এমনকি বাতাসও। এই সবকিছু তাকে নিজের অস্তিত্বের চেয়ে তার সীমাবদ্ধতা বেশি মনে করিয়ে দিচ্ছিল। সানভী সহজভাবেই তাকে বসতে বলল। বাড়ির কর্মচারীরা যাতায়াত করছিল, কিন্তু কারও নজর কোথাও স্থির হচ্ছিল না। তারা নিজেদের কাজে এমনভাবে মগ্ন ছিল যেন এই বাড়িতে আসা যাওয়া করা মুখগুলো কেবল এক আনুষ্ঠানিকতা। সার্থক এটাও লক্ষ্য করল যে এই বিশাল বাড়িতে সানভীকে কেউ জিজ্ঞেস করছে না সে কোথায় গিয়েছিল বা কেন দেরি হল। সেই মুহূর্তে সে প্রথমবার বুঝতে পারল যে একাকিত্ব শুধু রাস্তায় হয় না, তা সুরক্ষিত দেওয়ালের ভেতরেও সমান গভীর হতে পারে। তাকে একটি পরিষ্কার ঘর দেওয়া হলো, যা অতিথিদের জন্য থাকত। সানভী শুধু বলল সে যেন বিশ্রাম নেয়, কোনো প্রশ্ন নয়। সার্থক ঘরে বসে দেওয়ালগুলোর দিকে তাকিয়ে রইল। তার নিজের পুরনো বাড়ির সেই ছোট ঘরটার কথা মনে পড়ল। বইয়ে ঠাসা আলমারি আর পড়াশোনার সেই কোণ যেখানে সে স্বপ্ন বুনেছিল। এখানে সুবিধা ছিল, কিন্তু সেই আপন ভাব ছিল না যা কোনো জায়গাকে বাড়ি করে তোলে। রাতটা সেই বাড়ির নিস্তব্ধতায় কাটল। ঘুম কম হল, চিন্তা বেশি। সকালে সানভী জানালো যে সে তার বাবার সাথে কথা বলতে চায়। সার্থককে সেই কথোপকথন থেকে দূরে রাখা হলো, আর সম্ভবত সেটাই জরুরি ছিল। সানভী তার বাবাকে সংক্ষেপে সব জানালো। রাস্তায় পড়ে থাকা এক যুবক, হাসপাতাল, আর এখন তাদের বাড়িতে তার অবস্থান। সে আবেগ জাহির করেনি, শুধু সত্যটা সামনে রেখেছিল। শেষে সে বলল যে এরপর কি করা উচিত তা সে বাবার মতামতের উপর ভিত্তি করে ঠিক করতে চায়। তার বাবা খুব একটা প্রশ্ন করলেন না। তিনি শুধু বললেন, যদি কাউকে সামলে ওঠার সুযোগ দেওয়া যায় তবে সেটা দেওয়া উচিত। তার কাছে এটি কোনো বড় নৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং একটি সরল বিষয় ছিল। সানভী বুঝে গেল যে অনুমতি পাওয়া গিয়েছে। সেই মুহূর্তেই সে ঠিক করে নিল যে সার্থককে কিছু সময়ের জন্য নিজেদের কাছে রাখা এবং তাকে কাজের সুযোগ দেওয়া সঠিক হবে। পরদিন সকালে সে সার্থককে নিজের সাথে কোম্পানিতে নিয়ে গেল। রাস্তায় ফ্যাক্টরির বড় বড় কাঠামো দেখা যাচ্ছিল, উঁচু গেট, কড়া নিরাপত্তা, আর ভেতরে মেশিনের অনবরত শব্দ। সানভীর জন্য এটি রোজকার রাস্তা ছিল, কিন্তু সার্থকের জন্য এটি সেই স্বপ্নের ঝলক যা সে কখনো বইতে দেখত। এটি সেই পৃথিবী যেখানে সে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু যার দরজায় পৌঁছানোর আগেই তাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল। কোম্পানিতে তাকে অস্থায়ী কাজ দেওয়া হলো, কোনো বড় পদ নয় বা বিশেষ সম্মানও নয়। কাগজ সামলানো, ডেটা এন্ট্রি করা, সাইটে গিয়ে নোট নেওয়া। সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল, কিন্তু এখানে তাকে একজন সাধারণ কর্মীর মতো দেখা হচ্ছিল। তবুও সে কোনো অভিযোগ করল না। সে জানত শুরুটা প্রায়ই সেখান থেকেই হয় যেখানে মানুষকে সবথেকে বেশি ঝুঁকতে হয়। প্রথম দিন থেকেই কিছু মানুষের নজর তার উপর পড়তে লাগল। কোথাও কৌতূহল ছিল, আবার কোথাও ঘৃণা। ম্যানেজার বিক্রম দেশমুখ তাকে আপাদমস্তক দেখলেন এবং এটা পরিষ্কার করে দিলেন যে এখানে টিকে থাকা সহজ নয়। সার্থক মাথা নিচু করে নিল। সে জানত জবাব দিলে তার পরিস্থিতি বদলাবে না। দিন কাটতে লাগল। সে সবার আগে পৌঁছাত আর সবার শেষে বেরোত। যে কাজ পেত তা বিনা প্রশ্নে করে যেত। মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের ডিজাইন বোঝার চেষ্টা করত, সাইটে নোট বানাত, পুরনো প্রজেক্টের ফাইল পড়ত। রাতে বাড়ি ফিরে সে আবার পড়তে বসত। বই ছিল না, কিন্তু ইন্টারনেট ছিল, আর তার ভেতরে শেখার খিদে তখনও জ্যান্ত ছিল। এরই মধ্যে অপমানও চলতে থাকল। কিছু মানুষ তার পেছনে আড্ডা দিত, তার অতীত নিয়ে ফিসফাস করত। বিক্রম প্রায়ই তাকে এমন কাজ দিতেন যাতে তার যোগ্যতার কোনো ব্যবহার ছিল না। সার্থক এইসব দেখত, শুনত আর চুপ থাকত। সে নিজের মনে ঠিক করে নিয়েছিল যে সে কথার বদলে কাজের মাধ্যমে জবাব দেবে।
সানভি এইসব দেখত। অনেক সময় সে কিছু বলতে চাইত কিন্তু থেমে যেত। কোম্পানির পরিবেশ, বাবার ভাবমূর্তি আর নিজের সীমাবদ্ধতা তাকে চুপ করিয়ে দিত। ধীরে ধীরে তার মনে হতে লাগল যে তার এই নীরবতাও কোথাও না কোথাও ভুল পক্ষ বেছে নেওয়ার মতো। এই উপলব্ধি তাকে ভেতর থেকে অস্থির করে তুলল। একদিন বিক্রমের কথা সে স্পষ্ট শুনল যে এই ধরনের মানুষ বেশি দিন টেকে না। সানভি পাশেই দাঁড়িয়েছিল এবং কিছু বলল না। সেদিন সন্ধ্যায় সে অনেকক্ষণ নিজের ঘরে বসে রইল। তার মনে হল কেবল সাহায্য করাই যথেষ্ট নয়, কখনো কখনো পাশে দাঁড়ানো তার থেকেও বেশি জরুরি। সার্থক এইসব বুঝতে পারছিল। সে জানত সানভি সব দেখে কিন্তু কিছু বলে না। তবুও সে কোনো নালিশ করল না। সে কোনো সাহায্যের হাত হারানোর ঝুঁকি নিতে চাইছিল না। সে ঠিক করে নিল যে যদি তাকে এখানে টিকতে হয় তবে নিজেকে প্রমাণ করতে হবে, কারো দয়ায় নয়, নিজের কাজে। ধীরে ধীরে তার কাজে তফাৎ দেখা যেতে লাগল। সে ডিজাইনের ছোটখাটো ত্রুটিগুলোর দিকে নজর দিতে লাগল, খরচ কমানোর উপায় ভাবতে লাগল আর মেশিনের কার্যক্ষমতা বুঝতে শুরু করল। শুরুতে কেউ নজর দেয়নি। তারপর একদিন এক যান্ত্রিক সমস্যা সে কোনো শোরগোল ছাড়াই সমাধান করে দিল। মেশিন আবার চলতে শুরু করল আর কাজ থামা থেকে বেঁচে গেল। কেউ তার নাম নিল না, কিন্তু কাজটা হয়ে গেল। এটাই ছিল তার প্রথম জয়, বিনা শব্দে, বিনা প্রদর্শনীতে। সানভি এইসব দেখল। প্রথমবার তার স্পষ্ট মনে হল যে সার্থক শুধু টিকে থাকার চেষ্টা করছে না, বরং এই জায়গাটাকে বোঝার চেষ্টা করছে। সানভির মনে অপরাধবোধও ছিল, আবার আশাও ছিল। সে জানত সামনের পথ সহজ হবে না, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়া সম্ভব নয়। কোম্পানিতে সময়ের সাথে সাথে সার্থকের উপস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল, কিন্তু তার সম্মান তখনও জোটেনি। তাকে এখন আর কেউ অচেনা মনে করত না, কিন্তু সমান পর্যায়েরও ভাবত না। লোকজন তাকে এমন একজন মানুষ হিসেবে চিনত যে বিনা অভিযোগে কাজ করে, আদেশ মানে আর অপমানেও চুপ থাকে। এই নীরবতাই ধীরে ধীরে তার পরিচয় হয়ে উঠছিল। সার্থক জানত এই পরিচয় বিপজ্জনক, কারণ চুপ থাকা মানুষদের প্রায় স্থায়ী বলে ধরে নেওয়া হয়। তবু তার কাছে এখন অন্য কোনো পথ ছিল না। সে টিকে থাকতে চেয়েছিল, নিজের দক্ষতায়। সেই সময় কোম্পানিতে এক বড় প্রজেক্ট এলো। নতুন মেশিন লাইন, উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আর সময়ের কড়া সময়সীমা। পরিবেশে হঠাৎ গাম্ভীর্য নেমে এলো। মিটিংয়ের প্রস্তুতি চলছিল। সানভি আর তার বাবা করিডোর দিয়ে মিটিং রুমের দিকে যাচ্ছিলেন। তখনই তাদের নজর সার্থকের ওপর পড়ল, যে কিছু ফাইল গোছাচ্ছিল। সানভি দাঁড়িয়ে তার দিকে তাকালো আর খুব সহজভাবে বলল সে যেন সাথে আসে। এটি কোনো আনুষ্ঠানিক ডাক ছিল না বা বিশেষ অনুরোধও নয়, শুধু একটি সাধারণ ইশারা, যা পরে অনেক অর্থ বহন করতে চলেছিল। সার্থক এক পলক ইতস্তত করল, তারপর চুপচাপ তাদের সাথে চলতে লাগল। মিটিং রুমে সিনিয়র ইঞ্জিনিয়ার, ম্যানেজার আর কারিগরি দল উপস্থিত ছিল। সার্থক একপাশে বসে রইল। সে কথা বলার কোনো তাড়াহুড়ো করল না। যেমন যেমন পরিকল্পনা এগোতে থাকল, সে ডিজাইনে একটি প্রযুক্তিগত ত্রুটি স্পষ্ট দেখতে পেল। এমন একটি ভুল যা শুরুতে ছোট মনে হতে পারে, কিন্তু পরে মেশিনের কার্যক্ষমতা আর নিরাপত্তা উভয়ের জন্যই বিপদ ডেকে আনতে পারে। মিটিং এগোতে থাকল। সেই মুহূর্তে সার্থকের মনে হল যদি এখন না বলে তবে পরে আফসোস থেকে যাবে। সে ধীরে ধীরে দাঁড়িয়ে নিজের কথা পেশ করল, একটি স্পষ্ট সংকেত যে ডিজাইনের কোনো অংশে সমস্যা আছে আর তার প্রভাব কি হতে পারে। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কিছু লোক চমকে গিয়ে বোর্ডের দিকে তাকাতে লাগল। প্রথমবার সবার নজর সেই দিকে গেল যেখানে সে বসেছিল। বিক্রম দেশমুখের এটি মোটেও ভালো লাগল না। সে কথাটি মাঝপথে থামিয়ে দেওয়ার চেষ্টা করল, যেন এই সব সময়ের অপচয়। তার গলায় সেই পুরনো ব্যঙ্গ আর চাপ ছিল। কিন্তু এইবার সানভি চুপ করে থাকল না। সে খুব বেশি কিছু বলল না, শুধু এটুকুই যে আগে পুরো কথা শোনা উচিত। তার স্বর শান্ত ছিল, কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না। ঘরে বসা লোকজন বুঝে গেল যে এটি কোনো সাধারণ হস্তক্ষেপ নয়। সানভির বাবা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন। তিনি কিছু প্রশ্ন করলেন, সংক্ষেপে সোজাসুজি মূল বিষয়ে। সার্থক উত্তর দিল, না ঘাবড়ে, কোনো বাড়তি অলংকার ছাড়াই। সেই মুহূর্তে এটি পরিষ্কার হয়ে গেল যে সে শুধু পরিশ্রমী নয়, যোগ্যও বটে। বিক্রম চুপ হয়ে গেল। তার চোখে অস্বস্তি স্পষ্ট ফুটে উঠল। মিটিং এগোল। কিছুদিনের মধ্যেই সাইটে সেই সমস্যাই সামনে এলো যেটির দিকে সার্থক ইঙ্গিত করেছিল। মেশিনগুলো বারবার থামতে লাগল, উৎপাদন বন্ধ হয়ে গেল। ইঞ্জিনিয়াররা এদিক ওদিক ছুটতে লাগলেন। ফোনের ঘন ঘন আওয়াজ শোনা যেতে লাগল। সেই হট্টগোলের মধ্যে সার্থক কোনো শব্দ না করে এগিয়ে গেল। সে কারো কাছে অনুমতি চাইল না। সে সেটাই করল যা সে আগে থেকেই ভেবে রেখেছিল। কিছু সেটিং পাল্টালো, কিছু অংশে ছোট পরিবর্তন আনলো, আর কিছুক্ষণের মধ্যেই মেশিন লাইন আবার চলতে শুরু করল। ব্যাস, কাজ চালু হয়ে গেল। লোকজন প্রথমবার তাকে ভালো করে দেখল, যেন এখন পর্যন্ত তার অস্তিত্বই ছিল না।
বিক্রম কিছু বলল না, কিন্তু তার চোখে বিরক্তি স্পষ্ট ছিল। সানভি এইসব দেখছিল। তার মনে গর্ব আর অপরাধবোধ একসাথেই জেগে উঠল। গর্ব এই কারণে যে সার্থক নিজেকে প্রমাণ করেছে, আর অপরাধবোধ এই জন্য যে সে এখন পর্যন্ত সার্থককে একা ছেড়ে রেখেছিল। এরপরে বিক্রমের ব্যবহার আরও কঠোর হয়ে গেল। সে তুচ্ছ বাহানায় সার্থককে ছোট করতে লাগল। এমন সব কাজ তাকে দেওয়া হতো যার উদ্দেশ্য ছিল কেবল তাকে ক্লান্ত করে দেওয়া। সার্থক সব বুঝছিল, কিন্তু সে নিজেকে একটি কথাতেই স্থির রেখেছিল, তাকে হার মানলে চলবে না। সে ঠিক করে নিয়েছিল যে সে নিজের জায়গা কারো সুপারিশে নয়, নিজের কাজের মাধ্যমে তৈরি করবে। সানভি এইসব দেখছিল। সেদিন সে বুঝতে পারল যে সার্থকের আসল শক্তি শুধু তার বুদ্ধি বা পরিশ্রম নয়, বরং তার মনুষ্যত্ব। সে উপলব্ধি করল যে সে এতদিন এই সম্পর্ককে শুধু সাহায্য হিসেবে দেখে এসেছিল, অথচ এটি তার থেকে অনেক গভীর ছিল। সেই রাতে সে নিজের ঘরে বসে ঠিক করল যে এবার সে আর চুপ থাকবে না, কারণ সে জেনে গিয়েছিল যে নীরবতাও এক প্রকারের হিংসা। সার্থকেই পরিবর্তন অনুভব করল, মিটিংয়ে, সাইটে আর সানভির চোখে। প্রথমবার তার মনে হল সে একা নয়। তার ভেতরে জমে থাকা সেই কঠোর আস্তরণ, যা সে নিজেকে বাঁচানোর জন্য তৈরি করেছিল, তা ধীরে ধীরে গলতে লাগল। সে জানত জীবন এখনও সহজ নয়, কিন্তু এখন তার কাছে আবার নিজেকে দাঁড় করানোর একটা কারণ ছিল। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু কখনো কখনো সে চুপচাপ দেখতে থাকে কে কতটা সহ্য করতে পারে। ভিলাইয়ের ফ্যাক্টরিতেও সময় বয়ে চলল, আর তার সাথে বদলাতে থাকল সার্থকের জীবন। সে এখন সেই মানুষটা ছিল না যে কখনো রাস্তার ধারে মাথা নিচু করে বসে থাকত। মাসের পর মাস পরিশ্রম, অগণিত রাত আর বিনা অভিযোগে সহ্য করা অপমান, সব মিলে তাকে ভেতর থেকে গড়ে তুলেছিল। তার কাজে এখন স্থিরতা ছিল, তার বুদ্ধিতে গভীরতা ছিল, আর তার চোখে ছিল এক শান্ত আত্মবিশ্বাস। কোম্পানির এক বড় প্রজেক্ট সব কিছু বদলে দিল। এমন এক প্রজেক্ট যার উপর কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছিল। ডিজাইনে জটিলতা ছিল, সময় কম ছিল, আর চাপ ছিল প্রবল। এইবার মিটিং রুমের বাইরে নয়, ভেতরে বসা মানুষদের মধ্যে সার্থকও ছিল। সে কিছু বলল না, শুধু শুনল। তারপর যখন তার মতামত চাওয়া হলো, সে বিনা সংকোচে পুরো যুক্তির সাথে নিজের কথা রাখল। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কেউ তাকে আটকালো না, কেউ হাসল না। সেদিন প্রথমবার তার কথা কেবল শোনা হলো না, বরং মেনেও নেওয়া হলো। প্রজেক্ট সফল হলো, উৎপাদন বাড়ল, ক্ষতি বন্ধ হলো, আর কোম্পানি এক নতুন উচ্চতায় পৌঁছালো। খবরের কাগজে নাম এলো, প্রশংসা হলো, আর মিটিংগুলোতে সার্থকের কথা উঠতে লাগল। সেই সব লোক যারা তাকে একসময় অবজ্ঞা করত, এখন তার কাছে পরামর্শ নিতে লাগল। বিক্রম দেশমুখের ব্যবহারও বদলে গেল। সে বুঝে গিয়েছিল যে এই লোকটা এখন শুধু টিকে থাকার জন্য নয়, বরং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সানভি এইসব দূর থেকে দেখছিল। তার গর্ব হচ্ছিল। তার মনে হতে লাগল যে মানুষটিকে সে রাস্তা থেকে তুলে এনেছিল, সে আসলে কখনোই পড়েনি, কেবল তাকে সামলানোর মতো কেউ ছিল না। আর এরই সাথে সানভি নিজেও নিজেকে বদলে যেতে অনুভব করল। কোম্পানিতে সে নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছিল। এক সন্ধ্যায় সানভির বাবা মহেন্দ্র আগরওয়াল সার্থককে নিজের ঘরে ডাকলেন। এই ডাক আনুষ্ঠানিক ছিল না। ঘরে কোনো ফাইল ছিল না বা মিটিংয়ের আলোচ্যসূচি ছিল না। ছিল কেবল দুটি চেয়ার আর এক দীর্ঘ নীরবতা। মহেন্দ্র আগরওয়াল সার্থককে গভীর মনোযোগ দিয়ে দেখলেন, যেন তিনি প্রথমবার তাকে নয়, বরং তার ভেতরের মানুষটিকে দেখছেন। তিনি বললেন যে তিনি সব দেখছিলেন, তার পরিশ্রম, তার ধৈর্য আর তার স্বভাব। তিনি বললেন, তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি না পেলেও তুমি অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, তুমি একজন অনেক বড় মনের মানুষ। তিনি স্বীকার করলেন যে শুরুতে তিনি তাকে কেবল এক অস্থায়ী সাহায্য ভেবেছিলেন, কিন্তু এখন সে কোম্পানির এক মজবুত স্তম্ভ হয়ে উঠেছে। তারপর তিনি সেই কথাটি বললেন যার জন্য সার্থক প্রস্তুত ছিল না। তিনি বললেন যে তিনি চান সার্থক আর সানভি একসাথে থাকুক, জীবনেও। ঘরের বাতাস ভারী হয়ে এলো। এই প্রস্তাব কোনো ব্যবসায়িক চুক্তির মতো ছিল না, বরং একজন বাবার পক্ষ থেকে ছিলেন, যিনি নিজের মেয়ের জন্য স্থায়িত্ব চেয়েছিলেন। সার্থক কিছুক্ষণ চুপ করে রইল। তার সামনে পুরো জীবনটা যেন একসাথে দাঁড়িয়ে গেল। সেই পুড়তে থাকা ডিগ্রিগুলো, বাবার নীরবতা, রাস্তার কনকানে ঠান্ডা, সানভির দেওয়া সেই প্রথম গ্রাস, আর কোম্পানির দীর্ঘ রাতগুলো। সে খুব শান্ত স্বরে জবাব দিল যে সে আজ যা কিছু হয়েছে তাতে সানভির অবদান আছে। যদি সে রাস্তা থেকে উঠে দাঁড়াতে পারে, যদি সে কাজ পায়, যদি সে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়, তবে তা কেবল সানভির জন্যই হয়েছে। সে এটাও পরিষ্কার করে দিল যে এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার হতে পারে না। সে কোনো আদেশ মানছে না, সে কেবল মনুষ্যত্বের সামনে মাথা নত করছে। যদি সানভি চায় তবেই সে রাজি, আর যদি না চায় তবেও সে চিরকাল কৃতজ্ঞ থাকবে।
এই উত্তর শুনে মহেন্দ্র আগরওয়াল কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি প্রথমবার অনুভব করলেন যে এই লোকটা কেবল যোগ্য ইঞ্জিনিয়ারই নয়, বরং গভীর আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ। তিনি বড় কিছু বললেন না, শুধু সার্থকের কাঁধে হাত রাখলেন, সেই হাত যা কখনো তার নিজের বাবাও রাখেননি। পরে সানভি আর সার্থক সামনাসামনি বসল। কোনো আনুষ্ঠানিকতা ছিল না, কোনো চাপ ছিল না। সানভি তাকে জিজ্ঞেস করল যে সে কি চায়, আর সার্থক খুব সাধারণভাবে বলল যে সে সমতা চায়, না কোনো দয়া, না কোনো ঋণ। সানভির চোখ ভিজে এলো। সে বলল সে নিজেও এটাই চায়, কোনো অবলম্বন নয়, বরং একজন সঙ্গী। সেই রাতে সানভি নিজের ঘরে অনেকক্ষণ ধরে কাঁদল। সেই কান্না দুঃখের ছিল না, বরং সেই শূন্যতা পূর্ণ হওয়ার ছিল, যা সে ছোটবেলা থেকে বয়ে বেরিয়েছে। তার মনে হল সে প্রথমবার কোনো মানুষকে বেছে নিয়েছে, তার নাম বা প্রতিপত্তিকে নয়। অন্যদিকে সার্থকও একা বসেছিল। সে কাঁদছিল না, কিন্তু তার চোখ ছিল অশ্রুসজল। তার মনে হচ্ছিল জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল, কিন্তু হয়তো সেই অভাবটাই তাকে মানুষ করে রেখেছিল। কিছু সময় পর দুজনে একসাথে চলার সিদ্ধান্ত নিল। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন আর নিজের সম্পর্কগুলোকে সময় দিন।